মুক্তিযুদ্ধের পরে যত চিন্তাবিদ, সবচেয়ে বড় চিন্তাবিদ হচ্ছে আহমদ ছফা। দেশের মনীষী এবং জ্ঞানী এবং গুণী লোকদের যদি আপনি শুধুমাত্র গণবুদ্ধিজীবী উপাধি দিয়ে নষ্ট করেন, তাহলে দেশ এরকম ভাবে চলতে থাকবে। বাংলা ভাষার নাম করেই কিন্তু 1952 সনের ভাষা আন্দোলন থেকে শুরু করে 71 সনের মুক্তি সংগ্রাম হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর হঠাৎ করে বাংলা ভাষা অপান্তে হয়ে গেল কেন? আমি শুধু বাংলা কথা বাংলার জন্য বলছি না, মাতৃভাষায় যদি আপনি শিক্ষা বিস্তার না করেন, তাহলে ঢাকা শহরে কতজন লোক নাম লিখতে পারে, কত লোক পত্রিকা পড়তে পারে, কতজন লোক বই পড়তে পারে, এটা হিসাব করেন আপনি। তাহলে এটা আমরা বলি এটা তো আমাদের দায়িত্ব নয়, এটা কার দায়িত্ব? দেশের শিক্ষার বিস্তার যদি আপনি করতে চান, আপনি ইংরেজি মাধ্যম শিক্ষা দিয়ে এই পর্যন্ত ভারতেও দেখা যায় শতকরা 4 থেকে 5 জন লোক স্বাক্ষর। এই জন্য আমি যে নগর থেকে একটাই শিক্ষা নিব, যে অন্তত তারা বাংলা ভাষাটাকে প্রতিষ্ঠা করেছে। এবং নগরের আরো 2-1টা কাজ আমি লক্ষ্য করেছি। আমাদের দেশ যারা গুণী লোক, কাজী নজরুল ইসলাম, যখন কাজী নজরুল ইসলামকে যে আমরা চিনি না, তার প্রমাণ কি? লিখতে হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। এটা আমাদের মুখে একটি চপেটাঘাত করেছে, ওনাকে বলে দিতে হবে জাতীয় কবি। মুক্তিযুদ্ধের পরে যত চিন্তাবিদ, সবচেয়ে বড় চিন্তাবিদ হচ্ছে আহমদ ছফা। কবি, কথাকার এবং চিন্তাবিদ এবং মুক্তিযোদ্ধা, যদি আপনার তাকে সার্টিফিকেট না দেন, তার নামে তিনি একটা স্মরণী করেছেন মিরপুরের উত্তর স্টেশন থেকে মিরপুর ক্যান্টনমেন্ট পর্যন্ত। সেটার জন্য বহু লড়াই করতে হয়েছে। ওনার মৃত্যুর 24 বছর পরে এটা হয়েছে। দেশের মনীষী এবং জ্ঞানী এবং গুণী লোকদের যদি আপনি শুধুমাত্র গণবুদ্ধিজীবী উপাধি দিয়ে নষ্ট করেন, খানিকটা বুঝে খানিকটা না বুঝে, তাহলে দেশ এরকমভাবে চলতে থাকবে। আহমদ ছফার মৃত্যু হয়েছিল, আপনাদেরকে জানাচ্ছি আমি, 2001 সনের 28শে জুলাই। ঠিক তার 30 বছর আগে কলকাতায় স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ নামে একটি প্রকাশনা সংস্থা গড়ে উঠেছিল, যেটা পরবর্তীকালে মুক্তধারা নামে বিখ্যাত হয়েছে। চিত্তরঞ্জন সাহা ছিলেন ওই প্রকাশকের মালিক। তিনি একটা বই বের করেছিলেন, জাগ্রত বাংলাদেশ। আমি যতদূর জানি ওইটা ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর লেখা প্রথম বই। 28শে জুলাই 1971-এ সেই আহমদ ছফাকে মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীতে নাম লেখাতে দেওয়া হয়নি। তৎকালীন এতই পার্টি সংকীর্ণতা ছিল। তাকে যেহেতু উনি মাও সেতুং এর উদ্ধৃতি অনুবাদ করেছিলেন 1966 সনে, পিকিং থেকে অনুবাদ হওয়ার আগে ঢাকায় চলন্তিকা বইঘর থেকে বের হয়েছিল এটা ঢাকায়। সেই ভদ্রলোককে বলেছে উনি তো বুদ্ধিজীবী নন। বুদ্ধিজীবী নন কেন? উনি কি 21শে পদক পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, স্বাধীনতা পদক পেয়েছেন। তো মৃত্যুর পরে তাকে তৎকালীন বিএনপি সরকার তাকে মরণোত্তর 21শে পদক দিয়েছিল 2002 সনে। তো এইবার আমরা আপনাদের মাধ্যমে আমি বলবো, সেই আহমদ ছফাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে কবর দেওয়া হয়নি। হয় না কি জন্য? উনি বুদ্ধিজীবীও নন, যেহেতু ওই পুরস্কারগুলি পাননি। এই জন্য আজকে যাদেরকে নাগরিক পদক দিলেন এজাজ সাহেব, এদেরকে কি আপনি বুদ্ধিজীবী গণ্য করবেন? এই সংজ্ঞাবোধে আপনি দিলেন, কারণ বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট না থাকলে থেকে বুদ্ধিজীবী হয় না। আহমদ ছফা সাহেবের একটা ভাঙাচোরা এমএ ডিগ্রি ছিল। উনি লিখতেন জন্ম শাকিন গাছবাড়িয়া, চট্টগ্রাম, আর নিচে লিখত রাষ্ট্রবিজ্ঞানে এমএ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তো যা হোক, তাকে মরণোত্তর 21শে পদক দেওয়া হয়েছিল। এখন আমি অনুরোধ করব মেয়র সাহেবকে এবং এখানে উপস্থিত আছে এলজিডির উপদেষ্টা যিনি আছেন আমার ছোট ভাই আদিলুর রহমান খান শুভ্র, আপনাদেরকে অনুরোধ করবো যে আহমদ ছফার কবরস্থানটা এখন যেখানে আছে মিরপুরের সাধারণ কবরস্থানে তুরাগেত্রী দেওয়া হয়েছিল, অবহেলায় তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দিতে দেওয়া হয়নি। সেটা আমি মনে করি স্থানান্তর করা যায়। আমাদের নগর হচ্ছে আমাদের ঠিকানা, আমাদের গোটা দেশটাই নগর হোক। মানে গোটা আমাদের নগরটাকে যেন আমরা একেবারে গেঁয়ো করে না ফেলি।